আজকে আমরা জর্জ অরওয়েলের অসাধারণ একটা প্রবন্ধ শুটিং অ্যান এলিফ্যান্ট নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছেন তাদের জন্য এই আলোচনাটা খুবই কাজে আসবে, কারণ এটা পাঠ্যক্রমের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো চলুন দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক সাম্রাজ্যবাদের মনস্তত্ত্বের সেই জটিল জগতে, যেটাই লেখার একদম কেন্দ্রে রয়েছে। শুরুতেই অরওয়েলের নিজের একটা কথা দেখা যাক। কি বলছেন তিনি? যখন শ্বেতাঙ্গ মানুষ স্বৈরাচারী হয় তখন সে নিজের স্বাধীনতাকেই ধ্বংস করে। লাইনটা বেশ গভীর, তাই না? এটা এক ধরনের প্যারাডক্স বা বিরোধাভাস। আর অরওয়েল কিন্তু এই পুরো ব্যাপারটা আমাদের বুঝিয়েছেন একটা মাত্র ঘটনার মধ্যে দিয়ে, এমন এক ঘটনা যা তার জীবনটাই বদলে দিয়েছিল। আচ্ছা, তো গল্পটা কোথায় ঘটছে? গল্পের পটভূমি হচ্ছে বার্মার মৌল্যমেন শহর। তখন ব্রিটিশ শাসন চলছে, আর আমাদের লেখক জর্জ অরওয়েল সেখানে একজন ঔপনিবেশিক পুলিশ অফিসার। একবার অবস্থাটা ভাবুন, তিনি এমন একটা সিস্টেমের অংশ যাকে তিনি নিজে ঘৃণা করেন, আবার যাদের শাসন করছেন সেই স্থানীয় মানুষদের থেকেও পাচ্ছেন শুধু ঘৃণা। মানে দুদিক থেকেই তিনি যেন একটা ফাঁদে আটকা পড়েছেন। অরওয়েলের ভেতরের এই দ্বন্দ্বটা কিন্তু মারাত্মক। দেখুন, একদিকে তার মন বলছে আমি বর্মীদের পক্ষে, আমি এই ব্রিটিশ অত্যাচারীদের বিরুদ্ধে। এটা তার গোপন বিশ্বাস। কিন্তু অন্যদিকে তার সরকারি ভূমিকার কারণে তার মনে হচ্ছে সবচেয়ে বড় আনন্দ হবে একজন বৌদ্ধ পুরোহিতের পেটে বেয়নেট ঢুকে দেওয়া। কি ভয়ঙ্কর একটা মানসিক বিভক্তি, তাই না? একদিকে সহানুভূতি আর একদিকে তীব্র ঘৃণা, দুটোই একই মানুষের মধ্যে। তো ভেতরের এই যে চাপা টেনশন, এটা তো আর বেশিদিন চেপে রাখা যায় না, তাই না? একদিন হঠাৎ করেই সেটা যেন ফেটে পড়ল। উপলক্ষটা কি? একটা হাতি। খবর এলো একটা হাতি মস্ত হয়ে গেছে। মস্ত হওয়া মানে হলো পুরুষ হাতিদের মাঝে মাঝে হরমোনের কারণে এমন একটা অবস্থা হয় যখন তারা প্রচণ্ড হিংস্র আর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। ব্যাপারটা কিন্তু খুব দ্রুতই হাতের বাইরে চলে যায়। প্রথমে কি হলো? পোষা হাতিটা শিকুল ছিঁড়ে বেরিয়ে পড়ল। তারপর সোজা একটা বাজারে ঢুকে সব তছনছ করে দিল। একটা কুড়ে ঘর ভাঙল, একটা গরুও মেরে ফেলল। আর সবশেষে যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হলো হাতিটা একজন ভারতীয় কুলিকে পিষে মেরে ফেলল। মানে যেটা ছিল একটা সাধারণ ঝামেলা, সেটা দেখতে দেখতে একটা ভয়ঙ্কর সংকটের রূপ নিল। আর যখন অরওয়েল সেই কুলির থেতলে যাওয়া লাশটা দেখলেন, তখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। তখন তিনি বুঝলেন এটা আর শুধু একটা পাগলা হাতিকে সামলানোর ব্যাপার না। এখন তাকে ব্রিটিশ রাজের একজন প্রতিনিধি হিসেবে, একজন কর্তা হিসেবে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে। এখন তার উপর অনেক বড় দায়িত্ব। এরপরে গল্পটা এমন একটা দিকে মোড় নেয় যা অরওয়েল হয়তো কল্পনাও করেননি। কারণ এবার মঞ্চে প্রবেশ করে জনতা, আর এই জনতার উপস্থিতি পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। অরওয়েল তখন আর নিজের ইচ্ছার মালিক থাকেন না, তিনি হয়ে ওঠেন একটা পুতুল। একবার ভাবুন, অরওয়েল যখন হাতিটাকে খুঁজে পেলেন, তখন হাতিটা কিন্তু একদম শান্ত, ঘাস খাচ্ছে। কিন্তু অরওয়েলের পেছনে তখন প্রায় ২,০০০ মানুষের ভিড়। তারা সবাই একটা তামাশা দেখতে এসেছে। তারা দেখতে চায় সাহেব কিভাবে হাতিটাকে মারে। একটা উত্তেজনার পারদ চড়ছে। এই অবস্থাতেই অরওয়েল তার সেই বিখ্যাত কথাটা ভাবেন, আমি ছিলাম এক অ্যাবসার্ড পাপেট, মানে একটা হাস্যকর পুতুল, যাকে পেছনের ওই হলুদ মুখগুলো, মানে বর্মী জনতা, তাদের ইচ্ছামতো নাচাচ্ছে। কি সাংঘাতিক একটা উপলব্ধি! যিনি শাসক তিনি আসলে জনতার হাতে বন্দী হয়ে গেছেন, তার নিজের আর কোনো নিয়ন্ত্রণ নেই। এটাই হল স্বৈরাচারীর বিরোধাভাস বা আ টাইরেন্টস প্যারাডক্স। মানে শাসন করার জন্য শ্বেতাঙ্গ শাসককে ঠিক সেটাই করতে হয় যা স্থানীয়রা তার কাছ থেকে আশা করে। আর এটা করতে গিয়েই সে তার নিজের স্বাধীনতা হারিয়ে ফেলে। সে তখন আরেকজন ব্যক্তি থাকে না, হয়ে ওঠে একটা মুখোশ পরা ফাঁপা পুতুল, যে মুখোশটা পড়তে পড়তে একসময় তার আসল মুখী হয়ে যায়। তো অরওয়েল এখন এক অসম্ভব জায়গায় দাঁড়িয়ে। তিনি ভালো করেই জানেন শান্ত হাতিটাকে মারাটা একদমই উচিত না, এটা অন্যায়। কিন্তু তিনি এটাও জানেন যে তাকে সেটাই করতে হবে। ওই ২,০০০ দর্শকের চাপ তাকে সেই দিকেই ঠেলে দিচ্ছে, ফেরার আর কোনো পথ নেই। অরওয়েলের আসল ভয়টা কি ছিল জানেন? মৃত্যু নয়, তার আসল ভয় ছিল হাসির পাত্র হয়ে যাওয়া। ওই জনতার সামনে যদি তিনি তার সাহেবের ভূমিকাটা ঠিকঠাক পালন করতে না পারেন, যদি তাকে ইতস্তত করতে দেখা যায়, তাহলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে। এই অপমান আর উপহাসের ভয়টাই তার কাছে সবচেয়ে বড় ছিল। আর এই ভয়ই তাকে একটা অন্যায় কাজ করতে বাধ্য করল। এরপরের বর্ণনাটা ভীষণ কষ্টদায়ক। অরওয়েল গুলি করলেন। প্রথম গুলিতে হাতিটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল, কিন্তু পড়ল না। দ্বিতীয় গুলিতে সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল। তৃতীয় গুলিতে গিয়ে বিশাল প্রাণীটা অবশেষে মাটিতে লুটিয়ে পড়ল।
কিন্তু এখানেই শেষ নয়। অরওয়েল আরও 2টো গুলি করলেন, কিন্তু তারপরও হাতিটার মরতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছিল। এই ধীর, যন্ত্রণাদায়ক মৃত্যুটা যেন পুরো ঘটনাটার বীভৎসতা আর অন্যায়টাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো হাতিটা তো মারা গেল, ঘটনা শেষ, কিন্তু আসল গল্পটা যেন এর পরে শুরু হলো। কারণ এই ঘটনার পর যে আলোচনাগুলো হলো, যেভাবে এই কাজটাকে ঠিক প্রমাণ করার চেষ্টা চলল, তাতেই ঔপনিবেশিক সিস্টেমের ভেতরের পচা অমানবিক চেহারাটা বেরিয়ে আসে। একটা প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, অন্য ইউরোপীয়রা মানে অরওয়েলের সহকর্মীরা তারা কি ভাবছিল এই ঘটনা নিয়ে? তাদের প্রতিক্রিয়াটা কী ছিল? শুনলে অবাক হতে হয়, কারণ তাদের মতামতগুলো ঔপনিবেশিক মানসিকতার অনেক কিছু পরিষ্কার করে দেয়। দেখুন, মতামতগুলো 2টো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। যারা বয়স্ক অভিজ্ঞ অফিসার, তারা বলল অরওয়েল একদম ঠিক কাজ করেছে। কেন? কারণ তাদের কাছে সিস্টেমের কর্তৃত্ব বজায় রাখাই আসল কথা। আর যারা তরুণ, তারা কি বলল? তারা বলল খুবই লজ্জার ব্যাপার। কিন্তু কেন? কারণ একজন কুলির জীবনের চেয়ে একটা হাতির দাম অনেক বেশি। মানে তাদের দুঃখটা হাতির জন্য, মানুষটার জন্য নয়। এই হিসাবটাই হলো সাম্রাজ্যবাদের আসল চেহারা, মানুষের জীবনের চেয়ে সম্পত্তির দাম বেশি। শেষ পর্যন্ত অরওয়েল একটা খুব ব্যক্তিগত কথা বলছেন। তিনি ভাবছেন, অন্যরা কি কেউ বুঝেছিল যে আমি কাজটা করেছিলাম শুধু বোকা সাজার ভয়ে? এটাই হলো প্রবন্ধের সবচেয়ে বড় আঘাত। সাম্রাজ্যবাদের এত বড় একটা ক্ষমতার প্রদর্শন, একটা বিশাল হাতিকে মেরে ফেলা, এই সবকিছুর পেছনে কারণটা কি? কোনো নীতি বা আদর্শ নয়, কারণটা হলো একজন মানুষের হাসির পাত্র হওয়ার ভয়। খুবই তুচ্ছ, খুবই ব্যক্তিগত একটা ভয়। অরওয়েলের ক্ষেত্রে তার সাহেবের মুখোশটা একসময় তার আসল মুখ হয়ে গিয়েছিল। এখান থেকেই একটা বড় প্রশ্ন আমাদের সবার জন্য চলে আসে। আমরা জীবনে কত রকমের ভূমিকা পালন করি, তাই না? ছাত্র, সন্তান, বন্ধু। প্রশ্ন হল, এই ভূমিকাগুলো পালন করতে করতে কখন সেটা আমাদের আসল পরিচয় হয়ে ওঠে, কখন আমাদের মুখোশটাই আমাদের আসল মুখ হয়ে যায়। এটা কিন্তু শুধু সাম্রাজ্যবাদের গল্প নয়, এটা আমাদের সবার গল্প।